গুড মর্নিং সবাইকে। সকালে ভিডিওটা করছি, কখন রেডি করে তোমাদের সামনে দিতে পারবো সেটা বলতে পারছি না। মন মানসিকতা একদমই ভালো নেই, কারণ নরম মাটিতে দাগ কাটতে সুবিধা হয়। আমি নিজেকে পাল্টাবো না, কিন্তু আমি অন্যকে পাল্টাতে বলবো। যে কাজটা কঠিন সেটা আমি করব না, কঠিন কাজটা আমি অন্য মানুষের গায়ে দায়িত্ব দেব। কি বলবো তোমাদের, আজকে আমি ভিডিও করতে বসেছি, আমার এই কন্ট্রোভার্সি আর করতে ভালো লাগছে না। কারণ এখানে নিজের মনের কথা নিজের মতো করে বলার অনেক অসুবিধা আছে। যেটা বলতে চাই, যেটা ইচ্ছে করে বলতে, সেটা বলতে গেলে পেছন দিক দিয়ে কেউ যেন গলা টিপে ধরতে চায়। বিশ্বাস করো তোমরা, আজকে ইচ্ছা ছিল না আমার ভিডিও করার। ইদানিং তোমরা দেখেছো আমি খুব কম ভিডিও দিচ্ছি, জানি না কেন এই পরিস্থিতি আমার গলা আটকে আসছে। আমি স্বাধীন, আমি কারো কথা শুনি না, আমার মতো করে আমি চলি। কিন্তু আমার মাথায় থাকে যে আমার একটা দায়বদ্ধতা আছে। আমি কোথায় যেতে পারি আর কোথায় যেতে পারি না, এই সীমারেখাটা আমি খুব ভালো করে জানি। কিন্তু কিছু মানুষ ভাবে আমাকে দিয়ে সব করানো যায়, অতি সহজে আমাকে পাল্টে ফেলা যায়। অ্যাকচুয়ালি না, আমি চট করে মানুষকে বিশ্বাস করে ফেলি, ভালোবেসে ফেলি। এটাই হচ্ছে আমার সবথেকে বড় দোষ। মানুষের জীবনে পয়সা একটা বড় ফ্যাক্টর। পয়সার জন্য মানুষ অনেক কিছু করতে পারে, গলার জল পর্যন্ত নামতে পারে। আবার কিছু মানুষ আছে যারা পয়সার জন্য এমন কিছু করতে পারে না যেটা তাদের চরিত্রের সঙ্গে যায় না। আমি সেই ধরনের মানুষ। পয়সা দরকার আমার, কিন্তু সেই পয়সাটা উপার্জনের পন্থাটা যেন অসৎ না হয়, এটাই আমার চিন্তাধারা। জানি না কতদিন এইভাবে আর চলবে। তবে আমার ইচ্ছা আছে যে আমি যেটা জানি বুঝি সেটা চিৎকার করে সবাইকে বলি। খুব তাড়াতাড়ি আমাকে দূরে কোথাও যেতে হবে, একা যাব, সম্পূর্ণ একা, কাউকে সঙ্গে নেব না। সেখানে গিয়ে কোনো বৃষ্টির দিনে চিৎকার করে কিছু কথা আমি বলবো, যেটা আকাশ বাতাস শুধু ধ্বনিত হবে। সেখানে কেউ প্রশ্ন করার থাকবে না, তুমি কাকে বলছো, কি বলছো, কেন বলছো। খুব তাড়াতাড়ি আমাকে সেই সিদ্ধান্ত নিতে হবে। কি ভাবছো তোমরা? কি হলো গীতা দিদি, পাগল হয়ে গেল নাকি? সত্যি আমি আমি কি বলবো, আমি পাগল হয়ে গেছি? না, পাগল তো আমি হইনি। আমি তো সুস্থ চিন্তা ভাবনা নিয়েই কথাগুলো বলছি। যাই হোক, কিছু মানুষ আছে যারা ভাবে খুব সহজে আমাকে পাল্টে ফেলা যায়। সেই মানুষগুলোর উদ্দেশ্যে এই কথা। আমাকে ঠিক বোঝানো, ভুল বোঝানো অত সহজ নয়, অত সহজ নয়। আমি জানি, আমি খুব ভালো করে জানি যে যেটা আমি বুঝেছি, যেটা আমি জেনেছি, তার মধ্যে কোনো মিথ্যা নয়। কিন্তু ওই যে আমরা তো মানুষ, সমাজবদ্ধ জীব, সমাজের সবাইকে নিয়ে চলতে হয়। একটা মানুষ যদি আমার থেকে কষ্ট পায়, সব থেকে বেশি কষ্ট পাই আমি। ভালো লাগে না কাউকে কষ্ট দিতে। সত্যি বিশ্বাস করো, কাউকে কষ্ট দিতে ভালো লাগে না। কাছের মানুষগুলো যদি কষ্ট পায়, সত্যিই আমি কষ্ট পাই। ভালোবাসার মানুষগুলো যদি কষ্ট পায়, সত্যিই আমি কষ্ট পাই। কিন্তু কিন্তু কে সত্যি করে কষ্ট পায় আর কে নাটক করে, এটা অনেক সময় ভুল হয়ে যায়। অনেক সময় ভালোবাসার কম্পিটিশন চলে, কে কতটা ভালোবাসতে পারে।
দেখা গেল যে সত্যি ভালোবাসে সে ভালোবাসাটা দেখাতে পারে না, আবার যে ভালোবাসাটা দেখানোর জন্য ভালোবাসে তার ভালোবাসাটা অধিকার পেয়ে যায়। কিছু করার নেই। নিজেকে এইভাবে সান্ত্বনা দিতে হবে যে তুমি ভুল নও, মানুষ তোমাকে ভুল বুঝছে। যাই হোক, নিজের কাঁদুনি আর গাইব না। এসেছি আর একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে, প্রিয়াকে নিয়ে। যত ভাবে প্রিয়াকে নিয়ে ভিডিও করব না, কিন্তু মাথার মধ্যে ঘোরে যে হয়তো এই কথাটা বললে মেয়েটার একটু উপকার হবে। প্রিয়ার লাইভটা কালকে রাতে শুয়ে শুয়ে দেখছিলাম। রাতে শুয়ে শুয়ে আমি প্রিয়ার লাইভটা দেখছিলাম। হঠাৎ করে ওর ছেলে আবদার করছিল ওর কাছে যাওয়ার জন্য, ওকে নিয়ে বেরোনোর জন্য। বারবার বলছিল, মামা তুমি চলো, আমার ড্রয়িংয়ের জিনিসপত্র কিনতে যাব আমরা। প্রিয়ার লাইভে 500 জন হাজির হয়েছিল। প্রিয়ার কাছে ছেলের আবদারের থেকে এই 500 জনের সঙ্গে কথা বলা বেশি জরুরি মনে হয়েছিল। ছেলের আবদারটা খুব ক্ষীণ, তার আবদারটা আধ ঘন্টা পরে মেটালেও রামায়ণ অশুদ্ধ হয়ে যাবে না। কিন্তু এই 500 জন লাইভে যারা প্রিয়াকে ভালোবাসে তাদের ছেড়ে লাইভটা বন্ধ করে দিলে কোথাও যেন একটি অপরাধবোধ কাজ করছিল। অ্যাকচুয়ালি ভিডিওতে প্রিয়ার এত নেগেটিভ কমেন্ট আসে যে কমেন্টগুলো ওর দেখতে কষ্ট হয়। নিজের নিন্দা কে শুনতে পছন্দ করে বলো? সে যেই হোক, যত বড় মহান ব্যক্তি হোক। কিন্তু কমেন্ট এই ভিডিওর 500 জনের মধ্যে প্রায় 485 জন ওকে ভালো কমেন্ট করে। ও নিজেকে আত্মতুষ্টি দেয় যে এই মানুষগুলো তো আমার পাশে আছে। 3 লাখের চ্যানেল 500 জনের ভালোবাসা পেয়ে সন্তুষ্ট। কি আর বলি বলো, যে মানুষ যতটুকু পেয়ে সন্তুষ্ট হয়। একটা সময় প্রিয়ার ছেলে চিৎকার করে উঠল। ওর ভেতরটা ভেঙে চুরে তছনছ হয়ে যাচ্ছে। খুব বুদ্ধিমান ছেলে, কিছু বলছে না। ওর মাকে ডাকে ডেকে পাচ্ছে না, মা লাইভ করছে। ওর বাবা দেশের বাড়িতে গিয়ে বসে আছে। প্রিয়ার কথায় অভিজিৎ এখন সংশোধনের জন্য তার দেশের বাড়িতে বসে আছে। আমি প্রিয়ার কথা সত্যি ধরে নিলাম যে তার স্বামী ফ্ল্যাটে থাকছে না, সেটাই আমাদের বোঝাতে চাইছে এবং বোঝাচ্ছে। বুঝলাম আমি ওর স্বামী ফ্ল্যাটে নেই। কিন্তু যে ছেলেটা ছোটবেলা থেকে, জন্মের পর থেকে তার বাবা মাকে একসাথে দেখে সে বড় হয়েছে, যতটুকু বড় হয়েছে, সে অসুস্থ, তার বাবা মা তার জন্য কষ্ট পায়, তার বাবা তাকে ভালোবাসে, তার বাবার সঙ্গ তার ভালো লাগে। সেই বাবাকে সন্তানের থেকে আলাদা করে দিয়েছে মা, কারণ বাবার কিছু খারাপ গুণ আছে যেটা 9 বছরে মা আজ পর্যন্ত ঠিক করতে পারেনি। আজকে তার মনে হচ্ছে যে আমার স্বামী যদি আমার থেকে আলাদা থাকে, আমার স্বামী যদি সন্তানের থেকে আলাদা থাকে, তাহলে আমাদের ভালোবাসা এবং সন্তানের ভালোবাসার এই যে অ্যাবসেন্ট, এই যে না পাওয়ার জ্বালা, এটা হয়তো তার বরকে শুদ্ধ করে তার কাছে ফেরত পাঠাবে। হয়তো বা প্রিয়ার এই ভাবনা সত্যি, হয়তো অভিজিৎ নিজেকে পাল্টে আসবে ফিরে প্রিয়ার কাছে। সেই আশা নিয়ে বুক বেঁধে হয়তো প্রিয়া অপেক্ষা করছে। পরন্তু যদি ঘটনাটা উল্টো ঘটে যায় তখন কি হবে? পুরুষ মানুষ অনেক শক্ত, তারা বুক ফেটে কাঁদতে পারে না, তারা বোঝাতে পারে না। আর প্রিয়া সবসময় বোঝাতে চাইছে আমার স্বামী এমনিতে খুব ভালো, আমাদের ভালোবাসা খুব অটুট, সে ভালো মানুষ, সে ভালো হয়ে ফিরে আসবে। কিন্তু প্রিয়া যদি উল্টো হয়ে যায়, সেই মানুষটা তোমার এই যে ব্যবহার, এটাই যদি অতি কষ্ট
অনেকটা কষ্ট পেয়ে সে যদি তোমার থেকে আস্তে 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 দূরে চলে যায়, তখন তুমি কি করবে? হয়তো দেখা গেল অভিজিৎ তোমার কাছে আর ফিরে এলো না, তুমি কি করবে? তুমি কি করবে তখন? বরঞ্চ যে দাঁড়াও একটা বালিশ নিয়ে নি, যে কাজের জন্য তুমি তাকে তোমার থেকে দূরে সরিয়ে রেখেছো, সেই কাজটা সে আরো বাড়িয়ে দিল, তখন কি করবে? তখন কি করবে? ঘরে যদি আগুন লাগে, প্রথমে ধিকি ধিকি করে জ্বলে, সেই আগুনে যদি জল ঢালা হয় আগুনটা স্থিমিত হয়ে যায়। কিন্তু সেই আগুনে যদি হাওয়া আসে, হাওয়া পায়, আগুনটা কি হয়? দাউ দাউ করে জ্বলে। দেখা গেল তোমার এই চিন্তাধারা, তোমার এই ভাবনা তুষের আগুনটাকে হাওয়া দিয়ে দাবানলে পরিণত করলো, তখন কি করবে? তখন মনে হবে না নিজের কপালটা তুমি নিজে পোড়ালে? বলা তো যায় না, পুরুষের মন কখন কি হয়। দেখা গেল তার অপমান লেগেছে, তার স্ত্রী তাকে বাইরে বাড়ি থেকে চলে যেতে বলেছে। হ্যাঁ, তুমি তাড়িয়ে দাওনি, কিন্তু চলে যেতে বলেছ। সে তোমার কথা অ্যাকসেপ্ট করে নিয়ে বাড়ি থেকে চলে গেছে। ধরে নিলাম তুমি সত্যি কথা বলছো, আমরা যেটা ভেবেছি সেটা মিথ্যা। কিন্তু ও যদি আর ফিরে না আসতে চায়, তখন কি করবে? ও তোমার তো পরিকল্পনা আছে, ছেলেকে মানুষ করবে। পেটে যেটা আছে তার প্রসবের সময় পয়সা দিলে লোক পাওয়া যায়, মা আসবে। যে টাইমটা তোমার ওই কঠিন সময়, সেই টাইমে তুমি অবশ্যই লোক পেয়ে যাবে, স্বামী পাবে না, লোক পাবে। ধরে নিলাম এটাই যে হবে, আমি কিন্তু বলছি না, আমি ধরে নিলাম। তারপরে ধরে নিলাম এটা মেয়ে হলো, ছেলে মেয়েকে লেখাপড়া শেখালে, তাদের মানুষ করলে, তাদের সংসার বসিয়ে দিলে, শেষ বয়সটা কি করবে? থার কিনে থার নিয়ে ঘুরে বেড়াবে। কি আশা তোমার? যে মেয়েটা একদিন পয়সার অভাবে ভালো মন্দ রান্না করে খেতে পারতো না, সেই মেয়েটা এই ওয়াইটিতে সে একটা জায়গা করে নিয়ে সে এখন লাখ লাখ টাকা ইনকাম করছে। সে এখনও তার বাসস্থানটা ঠিকমতো করতে পারেনি, তার বাড়িতে টয়লেটটা ঠিকমতো করতে পারেনি, তার একটা গাড়ি আছে, তার ছেলে থ্যালাসেমিয়ার মেজর পেশেন্ট, তার পেটে যে বাচ্চাটা আছে সে থ্যালাসেমিয়ার কেরিয়ার। সব কিছু ঠিকঠাক থাকলে শেষ বয়সটা তুমি থার্ড নিয়ে ঘুরে বেড়াবে। কিন্তু তখন তোমার এই দিনগুলোর কথা মনে পড়বে আমরা যারা তোমাকে অভিজিৎকে ফিরিয়ে আনার জন্য বলেছি, মনে পড়তে বাধ্য। কারণ জীবনটা তো সহজ নয়, স্বপ্ন দেখা যায়, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবায়িত করা চারটিখানি কথা না, আরও যদি সেটা দিবা স্বপ্ন হয়। তবে আমার দিক থেকে আশীর্বাদ রইল, তুমি যেন পাকা চুলে সিঁদুর পরে থার গাড়ি নিয়ে নিজে ড্রাইভ করে ঘুরে বেড়াচ্ছ একা একা বিন্দাস। আমি অবাক হয়ে যাই তোমার এই পরিকল্পনা পদ্ধতি। কাউকে শুধরানোর জন্য তাকে সংশোধনাগারে দিতে হয়, তুমি কোথায় দিচ্ছ? যে জায়গাটা থেকে সে এই বদ অভ্যাসগুলো পেয়েছে, সেই জায়গায় তাকে থাকতে দিয়েছ। তুমি ভুল। বলে না, এই জীবনের পাতায় পাতায় ভুল, সবই ভুল। তা সেদিন তুমি উপলব্ধি করবে থার গাড়ি চেপে যে তুমি এই সিদ্ধান্তটা কত ভুল নিয়েছ। আজকে যার জন্য তুমি গ্রাম ছেড়েছ, শহরে এসেছ, তোমার ছেলেকে মানুষ করার পরিকল্পনা নিচ্ছ, সেই জায়গা থেকে তুমি পালিয়ে বাঁচলে। তোমার ভাগ্য তোমার থেকে পালাতে চাইবে না, এটাই বা আশা কী করে? তোমার ভাগ্য তোমাকে এখানে এনে ফেলেছে, কিন্তু ভাগ্যটা কিন্তু সেই জায়গায় পড়ে রয়েছে, সেই যেখান থেকে তোমার স্বামী নষ্ট হয়েছে, মানে দুটো খারাপ অভ্যাস পেয়েছে। আমি অন্য কিছু বলতে চাইছি না। জানি না তোমার এই যে পদ্ধতি, শোধন করার পদ্ধতি কতটুকু কাজে দেবে, জানি না।
হয় ভিডিও করতে বসলে ঘুম পেলে কান্না রাগ হয়, আর ঘুম পাবে না কেন? পায়ের তলায় বালিশ, কোলে বালিশ, ঘুম তো পাবেই। আর বালিশ ছাড়া এইভাবে বসা কষ্টদায়ক অন্তত আমার, কারণ পা পাটা ভেঙে বসা নিষেধ, আমি বসি না। একটা পা একটু ছড়িয়ে দিয়ে ভিডিও করি, আরাম লাগে বসতে, যন্ত্রণা করে তা না, এখন মোটামুটি ক্যালসিয়াম খেয়ে ভালো আছি। তা আমাদের বিশ্লেষণ, আমাদের পর্যালোচনা সবই বৃথা, সবটাই আমরা ভুল করেছি, তাই কি? তাই মনে হয় কি? আজকে লাইভেও দেখলাম, গতকাল লাইভেও দেখলাম অনেকে বলছে নাটক করছো, এবং আমি খুব খুশি হব যদি প্রিয়া সত্যি সত্যি এটা নাটক করে। ও যদি নাটক করে আমি সব থেকে বেশি খুশি হতাম এবং হব। কিন্তু রিয়েলি যদি সত্যি সত্যি এই ঘটনাটা ঘটে, কারণ তাহলে আগামী দিনগুলো সত্যি সুখকর হবে না প্রিয়া। তুমি যদি এখন বর্তমানে নাটক করো সেটা আমি খুশি হব, কিন্তু এটা যদি সত্যি সত্যি রিয়েল হয় ভালো লাগবে না, কারণ আমি অনেক সংসার ভাঙতে দেখেছি। ভাঙাটা ভালো লাগে না, ভাঙাটা ভালো লাগে না। আমি বুঝতাম যদি তোমার স্বামী পরকীয়া করত তাহলে তোমাকে বলতাম যে তুমি স্বামীর থেকে বেরিয়ে এসো। আমি যদি জানতাম তোমার স্বামী তোমাকে মারধর করে, আমি তোমাকে বলতাম তুমি স্বামীর থেকে আলাদা থাকো। আমি যদি জানতাম তোমার স্বামী তোমাকে খাওয়া পড়ায় কষ্ট দেয়, তোমাকে ভালোবাসে না, আমি নিজে বলতাম স্বামীর সঙ্গে থাকা লাগবে না, নিজে ইনকাম করছো, নিজের মতো করে বাঁচো। কিন্তু আমি এটা খুব ভালো করে জানি অভিজিৎ কত ভালোবাসে তোমাকে, এবং তুমি অভিজিৎকে কতটা ভালোবাসো, কারণ আমি তোমাকে সামনে থেকে দেখেছি, সামনে থেকে দেখেছি। আমি মনের থেকে বিশ্বাস করতে চাই তোমার এটা নাটক, কিন্তু যদি সত্যি এটা রিয়েল ঘটে প্রিয়া, কষ্ট পাবো, বড্ড কষ্ট পাবো, তোমার মাও কষ্ট পাবে, তুমি নিজেও কষ্ট পাবে, আমরা সবাই যারা তোমাকে ভালোবাসে কষ্ট পাবো। আজকে দেখো, তুমি হয়তো ভাবছো আন্টি তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করছে মানে আমাকে ভালোবাসছে না। না, ভালোবাসলেই তবে তার কোনো ঘটনা যায় আসে না। আজকে তুমি একটা ক্রিয়েটার যে একদম একদম মানে সেই তৃণমূল স্তর বলে না, পার্টিগত তৃণমূল না, সেই তৃণমূল স্তর থেকে উঠে এসেছো। শুধু তুমি না, অনেক ব্লগার তৃণমূল স্তর থেকে বেরিয়ে এসেছে, কিন্তু ভাঙা গড়ার মধ্যে কয়েকজন পড়েছে, তার মধ্যে তুমি আছো। জানি না তুমি আগুন নিয়ে খেলে কি আনন্দ পাচ্ছ, কি কষ্ট পাচ্ছ। যদি সত্যি সত্যি অভিজিৎ পাল্টায় তুমি তাকে ফিরিয়ে আনবে, আর অভিজিৎ যদি না পাল্টায় তাকে কি ফিরিয়ে আনবে না? তোমার তো এখন অভিজিৎকে দরকার নেই, দরকার নেই তোমার অভিজিৎকে, কারণ তোমার কাছে টাকা আছে। একটা সময় অভিজিৎকে দরকার ছিল, তাই জন্যে বয়স সন্ধির কালের সময় তুমি তোমার অপরিপক্ক মাথা নিয়ে ঘর ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে অভিজিতের হাত ধরে বেরিয়ে এসেছিলে। তখনও হয়তো তার এই বদগুণটা ছিল, জানি না ছিল কিনা। আজকে 9 বছর একসঙ্গে থাকার পরে তোমার স্বামীকে ছাড়তে হচ্ছে তাকে শুধরানোর জন্য। কি করলে তুমি 9 বছর ধরে? নিজেকে প্রশ্ন করো তো, নিজেকে প্রশ্ন করো যে তুমি তোমার দায়িত্ব কতটা পালন করেছো, যে তোমার স্বামীকে 9 বছরে তুমি শুধরাতে পারোনি। আজকে এই তোমার বিপদের সময়, তোমার হাতে একটা ছেলে, তোমার পেটে একটা ছেলে, এই সময় তোমার স্বামীকে বাড়ি থেকে চলে যেতে বলতে হয়েছে। তুমি কতটা ঠিক নিজেকে ভাবছো। অ্যাকচুয়ালি মানুষ যখন ভুল করে না,
মানুষ তখন বোঝে না সে কতটা ভুল করছে, আর তাকে চোখে আঙুল দিয়ে যারা ধরিয়ে দেয় সে হয়ে যায় তার সব থেকে বড় শত্রু, তারা হয়ে যায় তার বড় শত্রু। আজকে আমরা তোমার বড় শত্রু, তাই তুমি আমাদের চোখে আঙুল দিয়ে বোঝাতে চাইছো তুমি ঠিক আর সবাই ভুল। আমরা কে তোমার যে আমাদের কথা শুনবে, অভিজিৎকে ফিরিয়ে আনবে? তবে অভিজিৎকে তুমি ফিরিয়ে আনবে কোন সময়? সে শুদ্ধ হলে, আর যদি নাটকটা শেষ হয় তখন। তবে আমি চাই সত্যি এটা তোমার জীবনে রিয়েল না হোক, আমি মনের থেকে সর্বান্তকরণে চাই এটা তোমার নাটক হোক। তবু একটা বিশ্বাস থাকবে, একটা ঘর ভাঙবে না। তারা পয়সার জন্য অভিনয়টা করছে, কিন্তু আমি বুঝতে পারছি যে তুমি সত্যি সত্যি অভিজিৎকে চলে যেতে বলেছো বাড়ি থেকে। জানি না শেষ পর্যন্ত এর শেষ কোথায় গিয়ে দাঁড়াবে, কোথায় গিয়ে এটা থামবে জানি না। আজকে ছেলেটি চিৎকার করছিল, ওর বাবা যদি বাড়িতে থাকতো, তোমার কথায় তার বাবা বাড়িতে নেই, তার বাবা বাড়িতে থাকলে ওই কান্নার সময়টা তাকে থামাতো, তুমি আরো আধ ঘন্টা লাইভ করতে পারতে। কারণ একটা সন্তান তার বাবা যদি তার কাছে না থাকে তার পৃথিবীটা অন্ধকার হয়। তুমি তাকে জন্ম দিয়েছো, লালন পালন করেছো, ভালোবেসেছো, কিন্তু চওড়া কাঁধের সাপোর্টটা সেটা কিন্তু বাবা দেয়। হ্যাঁ, এখন বাবা ছাড়াও মায়েরা সন্তানদের মানুষ করছে, কিন্তু যারা করছে তারা জানে নতুন নতুন তোমার ভালো লাগছে একা থাকতে। স্বামীটা কিটির কিটির তো করছে না, দুদণ্ড হাড় জুড়েই হাফ ছেড়ে বাঁচলাম এটা মনে হচ্ছে। কিন্তু একটা সময় না এই লাইফটা বোরিং হয়ে যায়, তখন মনে হয় ভালোবাসার মানুষটা যদি পাশে থাকতো, আমি পৃথিবীর সব থেকে সুখী একটা মহিলা হয়ে বেঁচে থাকতে পারতাম। তখন না হাত কামড়ানো ছাড়া আর কিছু করার থাকবে না। ঈশ্বর আমাদের আলাদা করেছে, আমরা নিজের থেকে আলাদা হইনি, তাই এত কষ্ট পাই। আর যদি নিজের দোষে নিজের ভুলে আমি আলাদা হতাম, যেটা তুমি হয়েছো, জানি না সেই কষ্ট কতটা। আমি আজ তোমাকে বলবো না যে তুমি অভিজিৎকে ফিরিয়ে আনো, কারণ তুমি কারোর কথা শোনা মানুষ না, মহিলা না। দেখা যাক নাটকটা কখন গিয়ে শেষ হয়। চলো বন্ধুরা, আজকে এইটুকু থাকলো। জানি না তোমাদের কি বোঝাতে চাইলাম, তোমরা কি বুঝলে, যতটুকু বুঝলে ততটুকু আমাকে একটু কমেন্ট করে বলো। টাটা আমার ভিউয়ার্সদের জন্য, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।